से बड़ा मामा नहीं है बोल के यहाँ पे उनको मामा का ही गला काट दिया। अरे बाप, এখানে ডান উরু পড়েছিল। গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের লোকাল বাসে করে গুয়াহাটি ঘুরিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। নেপালি মন্দিরের কাছ থেকে একখানা বাস পেয়েছি, সেই বাসটা আমাদের ওই পানবাজারে নামাবে। সেইখান থেকে আমরা উমানন্দ টেম্পল যাব। বলছে গভর্নমেন্ট বন্ধ है। সাবধানে। বাসে করে পানবাজারে না নেমে আপনাদের নামতে হবে ফেরিঘাটে। ওখান থেকেই উমানন্দ মন্দিরে যাওয়ার ফেরি পাওয়া যাবে। এখানে দু ধরনের ফেরি সার্ভিস আছে, একটা গভর্নমেন্ট ও প্রাইভেট। প্রাইভেটে ভাড়া যেখানে 200 টাকা জন প্রতি, সেখানে গভর্নমেন্ট ভেসেলসে গেলে পরে 40 টাকা। অনলাইন বুকিংয়ের একটা সাইট দেওয়া রয়েছে, যাওয়া আসা 200 টাকা। আমরা ওখানে 9টা 20তেই পৌঁছে দেখলাম জলের লেভেল বেড়ে যাওয়ার কারণে গভর্নমেন্ট ফেরি সার্ভিসটা বন্ধ, তাই প্রাইভেট ফেরি করেই অনেকে যাচ্ছে। যে বোটগুলো যাচ্ছে এইগুলো নেবে হচ্ছে 200 টাকা যাওয়া আসার চার্জ উমানন্দ টেম্পল। কেসটা যেটা হলো আমি বুঝতে পারলাম যে 9টার যে টাইমটা 10:15 এটা ক্যান্সেল হয়ে গেছে, 11:30টা চলবে। হ্যাঁ, শুনলাম যে 11:30 থেকে পরপর ফেরিগুলো চলবে, কিন্তু আমাদের হাতে তখনও 11:30 বাজতে অনেকটা সময় ছিল। সেই কারণে আমরা প্ল্যানটা একটু চেঞ্জ করে নিলাম। আমাদের প্ল্যান তাহলে এখন চলে হলো রোপওয়ে। আমরা আগে রোপওয়েটা দেখে আসি, তারপরে উমানন্দ টেম্পলে আসবো। উমানন্দ টেম্পল থেকে রোপওয়ে 5 মিনিটের হাঁটা বলছে। অবশ্য এখানকার 5 মিনিট মানে কালকে আমরা দেখে টের পেয়েছি। কামাখ্যা মন্দিরের ওখান থেকে আমরা ভুবনেশ্বরী টেম্পল উঠেছি, ওরে বাপরে অনেকক্ষণ সময় লেগেছিল। হ্যাঁ, যদিও আমাদের অবশ্য কাছে লাগেজ ছিল আমাদের, আমার হাঁটা কম ছিল। আর মায়ের হাঁটা, মা তো বেশ একটু দুলকি চালে হাঁটছে, সুতরাং আমার ওই জন্য এবার দেখি এখানকার 5 মিনিটটা কীরকম থাকে, তাহলে আপনারা ডিস্টেন্সটা বুঝতে পেরে যাবেন এখান থেকে। ফেরিঘাট থেকে রোপওয়েতে যাওয়ার পথে এই জনার্দন মন্দিরটি পড়েছিল। মায়ের ইচ্ছেতে গেলাম এই মন্দিরে। ব্রহ্মপুত্র নদীর পাড়েই এই মন্দিরটি। এটি একটি বিষ্ণুদেবের মন্দির। বিষ্ণুদেবের মন্দিরের পাশে এই শিব মন্দিরটিও আছে, যেখানে ব্রহ্মপুত্র নদের জল তুলে এনে শিবজির মাথায় দেওয়া হচ্ছে। শুক্রেশ্বর দেবালয়। এই মন্দিরে ভিডিওগ্রাফি নিষিদ্ধ থাকায় তার দর্শন আপনাদের করাতে পারলাম না। এখানে বিশাল বড় একটি শিবলিঙ্গ ছিল। আমরা যে রাস্তা ধরে হাঁটছিলাম তার পাশে স্টারবাক্সের একটা কফি শপ ছিল। এইখানটা দাঁড়িয়ে আছি, এই আমার পিছনে কোর্ট, আর ওই ফুটে ওইটা হচ্ছে ডাকঘর। তার মানে পল্টন বাজার দিয়ে যদি আসা যায় তাহলে ওই পোস্ট অফিসের বাস স্টপটাতে নামতে হবে। পোস্ট অফিসের বাস স্টপটাতে নেমে ডান হাতে আসবে আপনার এই রোপওয়েটা। আসামের জেলা কোর্টের পরেই এই রোপওয়ে টার্মিনালটা আছে। গুয়াহাটি মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। আমরা এখন টিকিট কাউন্টারে চলে এসেছি, আর এখানকার যাওয়া আসার চার্জ হলো 200 টাকা জন প্রতি। এখানে কিছু ইনস্ট্রাকশনস আছে, ভিডিও পজ করে দেখে নিতে পারেন। আমরা আছি সব লেডি।
এখানে এই একটা কূপের মধ্যেই 25 থেকে 27 জন মতো ট্রাভেল করতে পারে। এই রোপওয়েটাই কিন্তু ইন্ডিয়ার লংগেস্ট রিভার রোপওয়ে। এই রোপওয়ের সাহায্যে গুয়াহাটি এবং নর্থ গুয়াহাটিকে কানেক্ট করা হয়েছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা। গুয়াহাটি আসলে রোপওয়েটা কিন্তু মিস করবেন না। এখান থেকে যে ছোট দ্বীপটি দেখা যাচ্ছে ওটাই হলো ময়ূর দ্বীপ বা পিকক আইল্যান্ড। ওখানেই উমানন্দ মন্দিরটি আছে, যেটা আমরা পরে দেখতে যাব। ওপর থেকে এর ভিউটা কিন্তু দারুণ। 15 মিনিটের এই জার্নিটা আমার বেশ ভালো লেগেছে। 11:05 মধ্যেই আমরা পৌঁছে গেছিলাম নর্থ গুয়াহাটিতে। রোপওয়ে টার্মিনালের বাইরেই ট্যাক্সি ড্রাইভাররা থাকে আপনাকে নর্থ গুয়াহাটি ঘুরিয়ে দেখানোর জন্য। চাইলে घूरते पारे। अच्छा, एशिया का सबसे बड़ा गणेश जी का मूर्ति है और वहीं पे मार्कंड मुनि का आश्रम था। मार्कंड मुनि ने वहीं पे मार्कंड पुराण लिखा ओम भूर्भुवः से। अच्छा, वहीं पे जो भैंस होता है बफेलो उसको बलि देते हैं। बलि देने में जो भैंस का कदमा सिर है वो वहाँ पे नेचुरली बना हुआ है, देख सकते हैं। আমরা একটা ক্যাব রেন্টে নিয়ে এখানে দুটো প্রসিদ্ধ স্থান দর্শন করতে গেলাম। এই যেতে যেতে আমাদের সারথি নর্থ গুয়াহাটির কিছু ইতিহাস সম্পর্কে আমাদের জানালেন। নর্থ গুয়াহাটি একটু ঘুরবো। নর্থ গুয়াহাটিতে দেখবো কি কি আমরা। এটা এখান থেকে শক্তিপীঠ বলে, এটা দীর্ঘেশ্বরী টেম্পল। দীর্ঘেশ্বরী, হ্যাঁ, মায়ের কামাখ্যাদের দাইনা পাওতা এখানে পড়ছিল। ओ अच्छा, और अच्छा, उन्होंने देश से बड़ा मामा नहीं है बोल के यहाँ पे उनको मामा का ही गला काट दिया। अरे बाप, अच्छा, उनका जो प्रजा था वो पूरा एक रात में ये कंप्लीट कर दिया। इसको बोलता है मामाई कथा गौर। मामाई कथा गौर, हाँ, वो उनके लासित बोरफुकन के ऊपर में एक फिल्म बन रहा है। साउथ का जो राजा मौली है, जो बाहुबली फिल्म बनाया था डायरेक्टर, वो बना रहा है। वो कंप्लीट होने से पूरा इंडिया को पता चलेगा वो कैसा आदमी थे। अच्छा अच्छा, मैं ওইখানে আপনাদের পায়ের ছাপ টাইগার উন্নদের বাহন না, তো টাইগারের ছাপ ওইখানে ছাড়িয়ে গেছে, ওইটাও দেখতে পারবে আপনাদের মন্দিরে। দীর্ঘেশ্বরী দেবালয়, এটা নর্থ গুয়াহাটিতে। ওখানে ওই যে মোষের মাথার বলছে করা আছে। ওই উপরে বসে আছে একটা হনুমান, হ্যাঁ দেখা যাচ্ছে। এখানে গণেশ ঠাকুরের মূর্তি খোদাই করা আছে। নর্থ গুয়াহাটিটা আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে। বেশ শান্ত একটা পরিবেশ, প্রচুর গাছগাছালিতে ভরা, বেশ সুন্দর একটা জায়গা। এই জায়গাটিতে মার্কণ্ড মুনি ধ্যান করেছিলেন আর দেবী ভগবতী সেই ধ্যানে সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেছিলেন। এটাও একটি সতীপীঠ, এখানে ডান উরু পড়েছিল মায়ের। এই সতীপীঠটি অহোম রাজা শিবসিংহ দ্বারা নির্মাণ করা হয়েছিল। বার্ষিক দুর্গাপূজার জন্য এই মন্দিরটি বিখ্যাত। এখান থেকে 30 টাকার বিনিময়ে আমরা প্রসাদ কিনেছিলাম। প্রসাদে ভেজানো ছোলা, মুগ, কলা ইত্যাদি ছিল। তবে ফেরার সময় এই পবনপুত্রদের হাত থেকে একটু সামলে প্রসাদটাকে আনতে হবে। দীর্ঘেশ্বরী মন্দির দেখার পরে আমরা গিয়ে পৌঁছেছিলাম দোল গোবিন্দ মন্দিরে।
গোবিন্দ মন্দিরে আমরা এসেছিলাম, প্রসাদ দিল পায়েস আর মুগ আর ছোলা মিশানো একটা ভিজানো ওইটা আর কলা, এটা ফ্রিতে এখানে খেতেছি। পায়েসের মানে ভীষণ অপূর্ব টেস্ট, খুব সুন্দর টেস্ট। আমি আর মামা এখন পাশেই এখানে রয়েছি, এখানে প্রদীপ জ্বালানো হয়। এখানে আরও অনেক দর্শনীয় স্থান ছিল, কিন্তু আমাদের হাতে সময় কম ছিল বলে আমরা আবার রোপওয়ে টার্মিনালে ফিরে গেছিলাম। যদিও আমরা ভেবেছিলাম ফেরিতে ফিরব, কিন্তু সেটা হয়নি বন্ধ থাকার কারণে। সবাই লাইন দিয়ে আছে, একটা আসবে তারপরে গিয়ে আমরা উঠতে পারব। যে একটা আসছে, এটা নর্থ গুয়াহাটি থেকে, আমরা এখন ওই দিকটাতে যাব। এটা হচ্ছে রোপওয়ে থেকে ময়ূর দ্বীপের ভিউ। এখানেই উমানন্দ মন্দিরটি আছে, এরপর আমরা ওখানেই যাব। তখন তো দেখতে পারলাম না উমানন্দ টেম্পল, ফেরি গভর্নমেন্টের ফেরিটা বন্ধ ছিল, তাই মাঝখান থেকে আমরা রোপওয়ে ঘুরে উত্তর গুয়াহাটি ঘুরে এসে এইবার এখন আমরা যাব হচ্ছে উমানন্দ টেম্পলে। যে গভর্নমেন্টের ফেরিটা 11:30 থেকে স্টার্ট হলো, প্রথম দুটো হতে পারেনি, জলের লেভেল বেশি ছিল বলে। তো এখন যেহেতু 11:30 থেকে স্টার্ট হয়েছে, এখন লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 3:30, আর ওখান থেকে ফেরারটা হচ্ছে 4:45। তো সেইটার দিয়ে টিকিটের মূল্য হচ্ছে 40 টাকা, আমরা সেইটা দিয়ে এখন যাব। নাম বলিয়ে ওইটাই গিয়ে বসো। এটা বিশাল বড়, আর আমাদের এখানে শুরু হয়ে গেল। এই ময়ূর দ্বীপটি বিশ্বের ক্ষুদ্রতম জনবসতিপূর্ণ নদীদ্বীপ। এই দ্বীপে অবস্থিত উমানন্দ মন্দিরটি 1694 সালে বানানো হয়েছিল। পরবর্তীকালে অবশ্য 1867 সালে ভূমিকম্পে এটি ভেঙে গেছিল, পরে আবার এটা পুনর্নির্মাণ করা হয়। এদিকে একটা হরগৌরী মন্দির আছে, এই হচ্ছে উমানন্দ মন্দির। একটা গণেশ মন্দির আছে, গণেশজি বাহন এখানে রয়েছে, হাত জোর করে। কথায় বলে কামাখ্যা মন্দির দর্শন করার পরে বা আগে উমানন্দ শিব টেম্পল দর্শন করা জরুরি। এখানে উমানন্দ টেম্পল ছাড়াও আরও বেশ কিছু টেম্পল আছে, যেমন ওখানে দেখলাম নিচে বজরংবলী টেম্পল, গণেশ টেম্পল, বৈদ্যনাথ মন্দির, আর এই মন্দিরটা হচ্ছে মহাকাল মন্দির। উমানন্দ মন্দিরে কিন্তু অনেকটা লাইন হয়, সেই জন্য আগে আপনার উমানন্দ মন্দিরে ঢুকে লাইন দিয়ে দেখে নিয়ে তারপরে অন্য মন্দিরগুলো দেখতে পারেন আপনারা। আমরা হচ্ছে লাস্ট দিয়ে যাচ্ছি, সবাই মানে ডাকছে 45-এ ছাড়ার কথা, হুইসেল দিচ্ছে তো এখন থেকে। আমরা আসলে লাস্ট ফেরিটা ধরেছিলাম বলে তাড়াহুড়ো করে দেখে আসতে হয়েছিল। জার্নিটা সবচেয়ে ভালো, আকাশ পরিষ্কার থাকলে এই সময়ের ভিউটা কিন্তু দারুণ হতো। নিচে আলু জিরা রুটি, আর এদিকে হচ্ছে ডিম কারি। যাই হোক, আমাদের আজকের দিনটা কিন্তু ভালোই গেল। আবার দেখা হচ্ছে কালকে। গুড মর্নিং, আমরা আজকে আবার বেরিয়ে পড়েছি। পল্টন বাজার থেকে আবার স্টার্ট করলাম, করে আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বালাজি টেম্পল। এই যে অতিথি হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি,
এখান থেকে যে বাসগুলো যাবে সেটা বালাজি টেম্পলে অবধি যাবে। এখানে যদি আমরা ট্রেকার নিই আপনাকে দুটো ট্রেকার চেঞ্জ করতে হতে পারে। এই বাসটাতে উঠেছি, এখন কন্ডাক্টরকে দেখতে পাচ্ছি না, যে জিজ্ঞাসা করবো যে বালাজি টেম্পল এখান থেকে কত দূর বা কত টিকিট। আমরা বালাজি টেম্পলে চলে এসেছি। ওই বাসে করে আমাদের 30 টাকা করে নিল পার পারসন। আর এই যে আমার পিছনে হচ্ছে বালাজি টেম্পলের গেট, আর এই হচ্ছে দুই রাস্তা, এই রাস্তা ধরে চলে গেছে বাসটা। এইদিকে তো সোজা চলে গেল আর আমরা যাব এইদিকে। টাটা, আবার পরে বলছি। এখানেও বলছে ছবি তোলা মানা। গণেশ মন্দির এটা একটা, আর এই দিকে হচ্ছে বালাজি মন্দির, সুন্দর দেখতে। এখানে আপনারা গাড়ি নিয়েও আসতে পারেন, ভিতরে পার্কিং এরিয়া আছে। মোটামুটি পড়ে বুঝলাম যে 3:30 থেকে 8টা অবধি, সকালবেলায় সকাল 8:30 থেকে 1টা অবধি বোধহয় খোলা থাকে। এই হচ্ছে বালাজি টেম্পল, দারুণ ওয়েদার, খুব সুন্দর। এই দিকটাতে হচ্ছে লাড্ডু প্রসাদ এইসবে, আর এই পাশটা শু কাউন্টার। তারপরে ভেতরে ঢুকতে হবে, আর ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তো সেই জন্য আপনাদের বাইরে দিয়েই দেখাচ্ছি। এখানে আর একটা সুবিধা হচ্ছে বাসে কারোর কোনো তাড়া নেই। একটা বাস বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ধীরে সুস্থে নামিয়ে দিয়ে বা উঠিয়ে নিয়ে তবে যাবে, কারোর কোনো তাড়া নেই। এটা বেশ ভালো। বালাজি মন্দির দেখে এবং পাশে ওখানে একটা স্টল থেকে ব্রেকফাস্ট করে কামাখ্যা মায়ের মন্দিরে আসলে যেদিন পুজো দিয়েছিলাম সেদিন অন্নভোগ প্রসাদ আমরা নিতে পারিনি, ভোটের জন্য বন্ধ ছিল, তাই আবার ওখানে যাওয়া। না, প্রচুর অনেকটা হাঁটা আছে। এখান থেকে সোজা এগিয়ে যাবেন, এইখানে এই যে যেটা একটা ফেস্টুন করা রয়েছে, এইটা হচ্ছে টিকিটের কুপন কাউন্টার। এখান থেকে অবশ্যই করে কুপন নিতে হবে, কুপন নিয়ে তবে গিয়ে আপনি এই দিকে মন্দিরের রাস্তা এদিকে যেতে পারবেন। হ্যাঁ, এখান দিয়ে ভুবনেশ্বরী মন্দিরও যাওয়া যায়, এখান দিয়েও যাওয়া যায়, আবার ওই দিকটা দিয়েও যাওয়া যায়। এইখানে হচ্ছে কুপনের ঘর, ওই যে জেনারেল কিউতে এখানে কুপন নিতে হবে। আর যদি আপনি ভিআইপি কুপন নিতে চান তাহলে আপনি মন্দিরের ওখানে ভেতরে ভিআইপি কুপন নিতে পারেন। এখানেও একটা দুরাস্তার মাথা আছে, এই পাশটা দিয়ে গেলে আপনার মন্দির, আর ওই পাশটা দিয়ে গেলে ওই মঙ্গলমূর্তি রেস্টুরেন্ট ওগুলো পাওয়া যাবে, প্লাস ওই রাস্তাটা দিয়ে গিয়েও আপনি যেতে পারবেন ভুবনেশ্বরী টেম্পল। এখানে যে বিনামূল্যে জুতো এখানে রাখা যায়। আমরা ভাবছিলাম বোধহয় কুপন পাবো না, এখানে 11টা থেকে 4টে অবধি কুপন দেয়, তো সুতরাং আপনারা নিশ্চিন্তে এখানে চলে আসতে পারেন। এই যে সবাই বসে আছে, চেয়ারে বসে থাকতে হবে, তবে হাতে হাতে এসে কুপন দিয়ে যাবে। আর হাতে হাতে কুপন দিলে যার যার কুপনে শেষে খাবার পাবে বা প্রসাদ পাবে। এই যে কুপন পেয়ে গেছি, কুপনের ওপেন। লম্বা লাইন। দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছে সবাই। নিচে বসেও খাওয়ার জায়গা রয়েছে, যারা নিচে না বসতে পারবে তারা এখানে দাঁড়িয়ে খাবে, বুঝলে? আমরা এখানে দাঁড়িয়েই খেয়ে নেব। গরম লাগছে। খাবার পেয়ে গেছি, এখন আমরা এখানটা একটু দাঁড়িয়ে। প্রচুর গরম। পায়েস ঠাকুর ভাজা খেয়ে নিই আগে, ভালো। এবার থালাতে জাস্ট দিয়ে রেখে দিতে হবে একটা জায়গায়। বসে খাওয়ারও ব্যবস্থা আছে, বয়স্করাও বসে খাচ্ছে অবশ্য।
মার মন্দির। ওখান দিয়ে কালকে আমরা জেনারেল লাইন দিয়েছিলাম, গেট নাম্বার 3। এখান দিয়ে আমরা এমনি ঢুকতে পারবো। কত পায়রা ঘুরে বেড়াচ্ছে এখানে। আর এই যে মায়ের মন্দির, ওইটা হচ্ছে গর্ভ মন্দির। আর এই যে সেই বলিঘর। সবসময় মায়ের মন্দির পরিষ্কার রাখার জন্য চেষ্টা চলছে। মন্দিরের এই অবধি ছবি তোলা যায়, এরপরে আর যায় না। এখানে বসে মুখে প্রসাদ হচ্ছে, ওদিকেও হচ্ছে। একটা কচ্ছপ নিচে চলে যাচ্ছে। করে দিয়েছে খাঁচার মধ্যে, এখান দিয়ে লাইনটা বেরোয় এখান দিয়ে। আর এইটা হচ্ছে এই যে চত্বরটা। আমি আর মা বসে আছি এখানে, ওয়েট করছি কখন মন্দিরের আরতিটা হবে। 6টার সময় বোধহয়। সেই আরতিটা দেখে তারপরে আমরা এখান থেকে যাব। আজকে আমাদের রাত্রেবেলায় ট্রেন কাঞ্চনজঙ্ঘা 10:55 গুয়াহাটি থেকে ধরবো। তো আজকে কামাখ্যা মন্দির আমি আপনাদের দেখালাম, ভীষণই সুন্দর একটা অনুভূতি। আপনারা আসুন, দেখুন, আর আমার চ্যানেলটিকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা ওখানে 6টার পরেও বেশ কিছুক্ষণ ছিলাম, কিন্তু আরতি শুরু না হওয়ায় আমরা হোটেলে ফিরে যাই। এবারে মন্দিরের কাছে দুটি থাকার জায়গার সন্ধান আপনাদের দিয়ে দিই। এটা হচ্ছে নির্মল ভবন, যার ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। এখানে 1000 টাকা থেকে রুম রেন্ট শুরু হয়। এই দুটো রুম আপনাদের দেখালাম, দুটোই কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এছাড়া মন্দিরে যাওয়ার রাস্তার পাশেই বেশ কিছু হোটেল আপনারা পেয়ে যাবেন। তাছাড়াও যদি মন্দিরের অতিথিশালায় থাকতে চান, তবে এখানে বুক করতে হলে পান্ডাদের দ্বারা কমপক্ষে 1 মাস আগে বুক করতে হবে।
মন্দিরের সামনে থেকে যেখান থেকে বাস ছাড়ে সেখান থেকে একটা বাস ধরে নিয়েছি। এখান থেকে পল্টন বাজার বা নেপালি মন্দির অবধি পুরোটা একবারে চলে যেতে পারবো। কি দারুণ লাগছে, পুরো জোনাকির মতো। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। সকলে সুস্থ থাকুন এবং বেড়াতে থাকুন।